চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে দেখতে পাও। মণ্ডল বাড়ির সত্যি ঘটনা, প্রথম পর্ব, আমন্ত্রণ এবং অভিশপ্ত স্থান। আমাদের 5 জনের দল, আমি সৌমেন, দলটার মূলে যিনি আসলে এই সব অলৌকিক ঘটনার সত্যতা খুঁজতে চাই। ছিল রজত, আমার সহকারী, যার হাতে ছিল অত্যাধুনিক ক্যামেরা এবং সংশয়বাদী মন। অনন্যা, ঐতিহাসিক গবেষক, যিনি তথ্য আর দলিল ছাড়া কিছু মানতেন না। আর ছিল গাড়ির চালক মনুদা এবং তার সহকারী, পুরো যাত্রায় যাদের নীরবতাই ছিল সবচেয়ে রহস্যময়। এবারের গন্তব্য পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রাম, মণ্ডলপুর। গ্রামের ঠিক বাইরে গভীর জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন মণ্ডল জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটা শুধু ভূতের বাড়ি নয়, অভিশপ্তের আস্তানা। গত 30 বছর ধরে এই বাড়িতে কেউ দিনের আলোতেও প্রবেশ করে না, রাতের কথা তো বাদই দিলাম। শোনা যায় প্রায় 200 বছর আগে এই বাড়ির জমিদার রঘুপতি মণ্ডল পারিবারিক সম্মান বাঁচাতে গিয়ে তার ছোট পুত্রবধূ পদ্মাবতীকে জীবন্ত গ্রাস করে এই বাড়িরই একটি গোপন ঘরে সেটে দিয়েছিলেন। লোককথা অনুযায়ী মৃত্যুর আগে পদ্মাবতী নাকি অভিশাপ দিয়ে গিয়েছিলেন, যতদিন এই ভিটে তার হাহাকার ধ্বনিত হবে ততদিন মণ্ডল বংশের কোনো পুরুষ শান্তিতে মরতে পারবে না। আর যে কেউ এই ঘরের দরজা খুলবে তাকে উন্মাদ হয়ে ফিরতে হবে। আমি এই গল্প শুনেই আকৃষ্ট হয়েছিলাম। একটি স্থানীয় লোকগবেষণা পত্রিকায় এই ঘটনার সামান্য উল্লেখ পেয়েছিলাম, যেখানে পদ্মাবতীর করুণ মৃত্যু এবং তার সাথে জড়িয়ে থাকা একটি প্রাচীন তালপাতার পুঁথির কথা বলা ছিল। আমাদের লক্ষ্য ছিল 2টি, 1 সেই অভিশাপের প্রমাণ খোঁজা এবং 2 পুঁথিটি উদ্ধার করা। আমরা পৌঁছলাম বিকেল 4টে নাগাদ। সূর্যের আলো তখনও তেজ কমায়নি, কিন্তু বাড়ির চৌখাট পার হতেই গা ছমছম করে উঠল। বাড়িটা 3 মহল্লার, বিশাল সিংহদ্বার, মাঝখানে নাট মন্দির এবং অন্দরের দিকে জমিদারদের নিজস্ব বাসস্থান। চারপাশে জঙ্গলের গ্রাস, লতাগুল্মে ঢাকা দেওয়াল, ভাঙা ঝরকা দিয়ে যেন অন্ধকার ভিতরে নিঃশ্বাস ফেলছে। মনুদা গাড়ি থেকে মালপত্র নামিয়ে এক মুহূর্ত দাঁড়াতে চাইলেন না। বাবুরা, সন্ধ্যের আগে ফিরো, আমরা ওই দূরে বট গাছটার কাছে থাকব, রাতে কেউ ডাকলে যাব না, সে যেই হোক। এই বলে তিনি তড়িঘড়ি চলে গেলেন। তার ভয়ে যেন আমার সংশয়কেও একটু নাড়িয়ে দিল। আমরা ঠিক করলাম প্রথম রাতে বাইরের নাটমন্দিরের বারান্দায় ক্যাম্প করব। অনন্যা হাতে তার পুরানো নথিপত্র বাড়ির পেছনের দিকের একটা ভাঙা সিঁড়ি ধরে জমিদার মহলের দিকে এগিয়ে গেল। এইটুকু জায়গার জন্য 200 বছর ধরে ভয়? পদ্মাবতী নিশ্চয়ই কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, সে বলল তার স্বভাবসুলভ যুক্তিবাদী কণ্ঠে। রজত তার ক্যামেরা সেট করছিল। যাই হোক সৌমেন, আজ রাতে যেন সামান্য শব্দ যেন মিস না হয়। একটা ভালো স্ক্রিন পেলে ভিউয়ারশিপ আকাশ ছুঁয়ে যাবে। তার চোখে ঝিলিক। আমি শুধু দেওয়ালগুলোর দিকে তাকালাম। এই দেওয়াল 200 বছর ধরে কি দেখেছে, কি শুনেছে। দ্বিতীয় পর্ব, পুঁথি এবং প্রথম রাতের অভিজ্ঞতা। সন্ধ্যা নামল দ্রুত। জঙ্গলের গাছপালা যেন দ্রুত তাদের কালো ছায়া দিয়ে বাড়িটাকে ঢেকে দিল। পরিবেশের নীরবতা এতটাই গভীর ছিল যে কানের কাছে ঝিঝি পোকার আওয়াজও গোলমাল মনে হচ্ছিল। আমরা আলো জ্বালিয়ে নাটমন্দিরের এক কোণে বসেছিলাম। অনন্যা উত্তেজিত হয়ে ফিরল। তার হাতে ধুলোমাখা, পোকায় কাটা একখণ্ড তালপাতার পুঁথি। পেয়েছি, সদর মহলের একটা ভাঙা আলমারিতে ছিল। এটা পদ্মাবতীর নয়, এটা জমিদার রঘুপতির ব্যক্তিগত ডায়েরি। আমরা সবাই ঝুঁকে পড়লাম। অনন্যা সাবধানে বাংলা হরফের পাঠোদ্ধার শুরু করল। পুঁথিতে যা লেখা ছিল তার লোককথার চেয়েও ভয়াবহ। পদ্মাবতীকে জীবন্ত সেঁতে দেওয়ার কারণ শুধু ব্যভিচার ছিল না, ছিল রঘুপতির নিজের লোভ। পদ্মাবতীর পৈতৃক সূত্রে পাওয়া বিপুল সম্পত্তি হস্তগত করতেই তিনি ষড়যন্ত্র করেন এবং গ্রামের এক ভণ্ড পুরোহিতের কথা শুনে পদ্মাবতীকে অশুদ্ধ আত্মা আখ্যা দিয়ে হত্যা করেন। রঘুপতির বিশ্বাস ছিল যদি পদ্মাবতীর আত্মা মুক্তির পথ না পায় তাহলে তার সম্পত্তি চিরকাল মণ্ডল বংশেরই থাকবে। শেষ পাতাটা রক্ত দিয়ে লেখা। রঘুপতি নিজেই লিখেছেন, পদ্মার কান্না আর থামে না, দেওয়ালের ওপার থেকে যেন কেউ অনবরত ডেকে চলেছে। ওরা আমাকে বলেছে এই ঘরের পাশে যেন না যাই, কিন্তু আজ রাত। এর পরের অংশটা অস্পষ্ট। পুঁথি শেষ হতেই রজত বলল, এটা তো পরিষ্কার মানসিক বিকারের লক্ষণ। জমিদার নিজেই পাগল হয়ে গিয়েছিলেন। ভূতের গল্পে এটা নতুন কিছু নয়। আমি মাথা নাড়লাম। না রজত, 200 বছর ধরে কেন এই বাড়ির দেওয়ালগুলো শাওলা ধরেনি?
কেন শুধু একটা নির্দিষ্ট দেওয়ালের কাছে গেলেই অস্বাভাবিক ঠান্ডা লাগে? আর শোনো, বাইরের অন্ধকার থেকে ভেসে আসছিল একটা চাপা শব্দ। ঠিক কান্নাও নয়, আবার নিঃশ্বাসের শব্দও নয়। একটা স্থির, নিচু হুঁ হুঁ ধ্বনি, যেন খুব কাছে কেউ গভীর শোকে আচ্ছন্ন হয়ে অনবরত শ্বাস নিচ্ছে। রজত তার রেকর্ডিং ডিভাইস চালু করল। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বলল, না, কোনো শব্দ নেই, শুধু জঙ্গলের হাওয়া। আমি উঠে দাঁড়ালাম। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, এটা খুব কাছেই। আমরা টর্চের আলোয় খুঁজতে লাগলাম। নাট মন্দির থেকে অন্দরের দিকে যাওয়ার পথে একটা ছোট দরজা। দরজাটা শত চেষ্টা করেও খোলা যাচ্ছিল না। ঠিক তার পাশের দেওয়ালেই শব্দটা যেন আরও জোরালো হলো। দেওয়ালটা ঠান্ডা। হাত রাখতেই আমার মনে হলো দেওয়ালের ভিতরে যেন হৃৎপিণ্ডের স্পন্দন টের পাচ্ছি। অনন্যাটা ভয় না পেয়ে টর্চ ফেলে দেওয়ালটা দেখতে লাগল। পুঁথিতে পদ্মাবতীকে সেটে দেওয়ার কথা ছিল, কিন্তু রঘুপতির ঠিক কোন ঘরে তাকে বন্দি করেছিলেন তা লেখা নেই। হতে পারে এটাই সেই ঘর। রজত দ্রুত টেম্পারেচার গান বের করল। বাইরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। এই দেওয়ালটা তাপমাত্রা হঠাৎ করে নেমে গেছে 17 ডিগ্রি সেলসিয়াস। অসম্ভব। আমরা যখন আলোচনা করছিলাম, হঠাৎ সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ হয়ে গেল। ক্যামেরার ডিসপ্লে, রেকর্ডিং ডিভাইস অ্যান্ড লাইট, এমনকি আমাদের স্মার্টফোনের চার্জিং ইন্ডিকেটরও নিভে গেল। রজত চিৎকার করে উঠল, ব্যাটারি পুরো ফুল ছিল, এটা কি করে হতে পারে? চারপাশের অন্ধকার তখন আরও গাঢ়। সেই হুম হুম শব্দটাও থেমে গেছে। স্তব্ধতার মধ্যে একটা পচা পুরনো ফুলের গন্ধ পেলাম। সুগন্ধি হলেও যেন তার মধ্যে মৃত্যু মিশে আছে। সেই রাত ঘুম হলো না। আমরা তিনজনেই টর্চের আলোয় জেগে রইলাম। সকালের প্রথম আলো যখন বাড়ির দেওয়াল ছুল, তখন আবার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস চালু হয়ে গেল, যেন কিছুই হয়নি। তৃতীয় পর্ব, গোপন কক্ষের সন্ধান। দ্বিতীয় দিন, দিনের আলোতে আমরা বাড়িটাকে ভালো করে দেখার সাহস পেলাম। অনন্যা পুঁথি এবং জমিদারির নকশা মিলিয়ে গবেষণা শুরু করল। সে দেখালো মূল অন্দরের ঘরের পাশে একটা অস্বাভাবিক খালি জায়গা আছে, যা নকশায় নেই। এই জায়গাটা সম্ভবত পরে তৈরি করা হয়েছিল। সে বলল, আর পদ্মাবতীকে এখানেই জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আমরা সাহস করে মূল অন্দরের দিকে গেলাম। সেখানে ছিল জরাজীর্ণ একটি কক্ষ, যা পূর্বে জমিদারদের শয়নকক্ষ ছিল। সেই কক্ষের একপাশে নতুন গাঁথুনির একটি দেওয়াল চোখে পড়ল, যা বাকি দেওয়ালগুলোর থেকে সামান্য ভিন্ন, যেন দেওয়ালটার রং একটু লালচে। রজতের সংশয় ততক্ষণে ভাঙতে শুরু করেছে। যদি এটা পদ্মাবতীর ঘর হয়, তাহলে এর ভিতরে ঢুকতেই হবে। এমন একটা কন্টেন্ট হাতছাড়া করা যায় না। ভাঙা দেওয়ালটা হাতুড়ি আর ছেনি দিয়ে ভেঙে ফেলার জন্য মনস্থির করলাম। মনুদার কাছে থাকা সরঞ্জাম নিয়ে আমরা কাজ শুরু করলাম। ইটগুলো অনেক পুরনো, সামান্য গুঁতোতেই ঝুরঝুর করে পড়ে যাচ্ছিল। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর দেওয়ালের মাঝখানে একটা বড় ফাটল তৈরি হলো। ভিতরের বাতাস যেন কয়েকশো বছরের বাসি অন্ধকার আর আতঙ্কের গন্ধ নিয়ে বেরিয়ে এলো। একটা শীতল তীব্র দুর্গন্ধ, যা ঠিক পচা মাংসের নয়, আবার মাটির গন্ধও নয়, যেন পুরনো শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ। দেওয়ালটা পুরোপুরি ভেঙে ভিতরে ঢুকলাম। এটা একটা ছোট কুঠুরি, মাত্র 8 ফুট বাই 8 ফুট। কোনো জানালা নেই, আলো আসার কোনো পথ নেই। টর্চের আলোয় দেখা গেল কক্ষের এক কোণে স্তূপীকৃত ইট পাথর, আর মেঝেতে একটি কঙ্কালের অবশেষ। একটা সরু হাতকড়া বা শিকলের টুকরো কঙ্কালের হাতের কাছে পড়ে আছে। পদ্মাবতীর কঙ্কাল। রজত তৎক্ষণাৎ ক্যামেরা চালু করল। লাইভ ফুটেজ, এটা ইতিহাস। অনন্যা কঙ্কালটার কাছে গিয়ে বসল, চোখে জল। 200 বছর ধরে এই অভিশপ্ত নীরবতার মধ্যে তার শরীরের ওপর যেন পদ্মফুলের নকশা আঁকা ছিল, হয়তো শাড়ির বা হাতের অলঙ্কারের স্মৃতি। কিন্তু একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। কঙ্কালের ডান হাতের করতাল দেওয়ালের দিকে ফেরা ছিল, যেন সে দেওয়ালে আঁকড়ে ধরে কিছু লিখতে চেয়েছিল। দেওয়ালে কোনো লেখা নেই, শুধু একটা গভীর লালচে দাগ, যেন কোনোভাবে দেওয়ালে আঁচড় কেটে রক্ত দিয়ে কিছু বোঝাতে চেয়েছিল। অনন্যা বলল, তার শেষ প্রার্থনা, শেষ আর্তনাদ। দেওয়ালটা তাকে গিলে নিয়েছে। আমরা সেই রাতে সিদ্ধান্ত নিলাম, অভিশাপের উৎপত্তি স্থল এই গোপন কক্ষের পাশেই রাত কাটব। ভয়ের চেয়ে কৌতূহল এবং কিছুটা দায়িত্ববোধ আমাদের আচ্ছন্ন করে ফেলল। পদ্মাবতীকে মুক্তি দিতে হবে। চতুর্থ পর্ব, উন্মাদনার সঙ্গীত। সেই রাত ছিল বাকি জীবনে দেখা সবচেয়ে দীর্ঘ রাত। রাত প্রায় 2টো। বাইরে জোনাকির আলো ছাড়ার কিছু দেখা যাচ্ছে না। আমরা ঘুমিয়েছিলাম কিনা, কিন্তু তন্দ্রাশর্ম ছিলাম সবাই। হঠাৎ ঘুম ভেঙে গেল। সেই হুম হুম শব্দটা ফিরে এসেছে, কিন্তু এবার আরো স্পষ্ট, আরো কাছ থেকে।
এবার তার চাপা কান্না নয়, বরং একটা সুর, অতি করুণ, অস্বাভাবিক সুরালে, যেন কোনো লোকগানের বিষাদময় প্রথমাংশ। সুরটা দেওয়ালের ভিতর থেকে আসছে। মনে হচ্ছিল যেন দেওয়ালের প্রতিটা ফাটল দিয়ে হাত্তা নয়, বেদনা বেরিয়ে আসছে। রজত ভয় কাপা হাতে ক্যামেরা চালু করল। শব্দটা রেকর্ডিং হচ্ছে না, ভলিউম ফুল, কিন্তু শুধু স্ট্যাটিক। আমি লক্ষ্য করলাম আমাদের চারপাশে তাপমাত্রা দ্রুত কমছে, নিঃশ্বাস যেন বরফের মতো হয়ে জমে যাচ্ছে। হঠাৎ করে এই সুরটা থেমে গেল। গোটা বাড়িটা যেন এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। তারপর শুরু হলো চিৎকার। না, কোনো মানুষের চিৎকার নয়, সেটা ছিল এক নারী কণ্ঠের তীব্র, করুণ, হৃদয় বিদারক আর্তনাদ। 1 সেকেন্ডের জন্য মনে হলো আমার কানে যেন সূচ ফুটছে, পদ্মাবতীর সেই 200 বছরের জমাট কান্না। কান্নাটা শুধু শব্দ ছিল না, এর একটা গতি ছিল। মনে হচ্ছিল সেটা আমাদের মাথার উপর দিয়ে দেওয়াল ভেদ করে অন্দরের প্রতিটি কক্ষে ঘুরে বেড়াচ্ছে, যেন পদ্মাবতী তার মুক্তির সন্ধানে দিক বিদিক জ্ঞান শূন্য ভয়ে ছুটে বেড়াচ্ছে। অনন্যা উঠে বসল। তার চোখ বড় বড় হয়ে গেছে, যেন কিছু একটা দেখছে যা আমরা দেখতে পাচ্ছি না। সে ফিসফিস করে বলল, রঘুপতি, রঘুপতি, ওরা ওকে ধরে ফেলবে। আমি অনন্যাকে ধরতেই সে আমার হাত ছাড়িয়ে দেওয়ালের দিকে ছুটে গেল। ওখানে নয়, তোমাকে ওখান থেকে বের হতে হবে। আমি আর রজত তাকে জোর করে টেনে ধরলাম। অনন্যা তখনও চিৎকার করছে, কিন্তু তার কণ্ঠস্বর বদলে গেছে। সেটা এখন অন্য কারো, যেন পদ্মাবতীর কণ্ঠস্বর আর্তনাদ করে বলছে, আগুন, আমাকে জ্বালাবে, বাঁচাও। রজত আতঙ্কিত হয়ে বলল, সৌমেন, ও আর নিজের মধ্যে নেই, অভিশাপটা ওকে ধরে ফেলেছে। ঠিক তখনই আমরা সেই দেওয়ালের কাছে একটি আবছা ছায়া দেখতে পেলাম। টর্চের আলোয় স্পষ্ট নয়, শুধু মনে হলো লম্বা, এলোমেলো চুল, হাতে চুড়ির মতো কি যেন জ্বলছে আর নিভছে। ছায়াটা সরাসরি আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু পদ্মাবতীর সেই করুণ আর্তনাদ। আর্তনাদটা ক্রমশ তীব্র হতে হতে এমন এক ফ্রিকোয়েন্সিতে পৌঁছালো যে আমাদের মনে হলো মাথা ফেটে যাচ্ছে। রজত তার কান চেপে ধরে মেঝেতে বসে পড়ল। তার ক্যামেরা আপনা থেকেই মাটিতে পড়ে গেল। ডিসপ্লেতে শুধু কালো পর্দা। তার মাঝে এক পলকের জন্য একটা নারী মুখ ভেসে উঠল, বিকৃত, নীরব, যেন 100 বছরের যন্ত্রণা নিয়ে হাসছে। আমি কোনো মতে অনন্যাকে টেনে নিয়ে সেই ঘর থেকে বের হলাম। গোপন কক্ষের সেই ভাঙা দেওয়াল থেকে তখন কোনো কান্না নয়, বরং একটা তীব্র, ভারী ঢুপ ঢুপ শব্দ আসছিল, যেন পদ্মাবতী বাইরে আসার শেষ চেষ্টা করছে, তার শরীরহীন হাত দিয়ে দেওয়ালে আঘাত করছে। ৫ম পর্ব, মুক্তি এবং মূল্য। আমরা 3 জনে প্রাণপণে দৌড়ালাম। নাটমন্দির সিংহদ্বার পার হয়ে জঙ্গল ভেদ করে মনুদার গাড়ির কাছে পৌঁছলাম। মনুদা এবং তার সহকারী পুরো রাত জেগে বসেছিলেন, যেন জানতেন কিছু একটা ঘটবে। আমাদের অবস্থা দেখে তারা কোনো প্রশ্ন করলেন না, শুধু দ্রুত গাড়ি চালিয়ে দিলেন। ভোর হওয়ার ঠিক আগে আমরা মণ্ডলপুর ছাড়লাম। সূর্য ওঠার পর যখন কিছুটা ধাতস্থ হলাম, তখন রজত তার ক্যামেরার দিকে তাকালো। রেকর্ডিং ডিভাইসে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেল। আর্তনাদের সেই তীব্র মুহূর্তটি পুরোপুরি নীরব, শুধু একটা দীর্ঘ নীরবতা, তারপর ফিসফিস করে কেউ যেন বলছে, মুক্তি। আর সবথেকে ভয়ঙ্কর ছিল ক্যামেরার ফুটেজ। রজত যে মুহূর্তগুলোকে লাইভ ফুটেজ বলে চিৎকার করছিল, সেই সময়গুলোতে ক্যামেরায় শুধু অন্ধকার দেখা যাচ্ছিল, আর তার ঠিক শেষে কয়েক সেকেন্ডের জন্য আমাদের 3 জনার মুখ, আতঙ্কে বিকৃত, চোখে পাগলামির ছায়া। অনন্যা সুস্থ হয়ে ফিরতে পারেনি। সে এখন নিজের বাড়িতে আছে, চুপচাপ, প্রায় নির্বাক। মাঝে মাঝে সে দেওয়ালের দিকে তাকিয়ে ফিস করে বলে, ভাঙতে হবে, ওকে বের হতে হবে। আমি এই ঘটনার পর গবেষণার কাজ ছেড়ে দিয়েছি। পদ্মাবতীর কঙ্কালটি স্থানীয় কর্তৃপক্ষকে তুলে দিয়েছি, কিন্তু সেই অভিশাপের সত্যতা আজও আমার সঙ্গে রয়ে গেছে। গোপন ঘরে পদ্মাবতীর শেষ ইচ্ছার সেই লালচে দাগটা ছিল। আসলে সেটি ছিল তার শরীরের রক্ত। 200 বছর ধরে সেই রক্ত দেওয়ালের মধ্যে দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছিল। সবথেকে ভয়ঙ্কর হল, এখন মাঝে মধ্যে আমার গভীর রাতে ঘুম ভেঙে যায়। আমি জানি ঘরের ভেতরে কোনো শব্দ নেই, কিন্তু আমার কানে সেই চাপা হুম
হুম, সুরটা বাজতে থাকে। মনে হয় কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে দেওয়ালের ওপার থেকে। আমি মুক্তি পাইনি, আমরা শুধু অভিশাপের দ্বার খুলে দিয়েছি। কিন্তু পদ্মাবতী কি মুক্তি পেয়েছে, নাকি তার মুক্তির আকাঙ্ক্ষা এখন আমাদেরই জীবন গ্রাস করছে? আমি নিশ্চিত 200 বছর আগে রঘুপতি মণ্ডল যে উন্মাদনা অনুভব করেছিলেন, সেটাই পদ্মাবতীর অভিশাপের আসল রূপ। সেই কান্না শোনা নয়, সেই কান্নার সত্যকে উপলব্ধি করা। আর এখন সেই উন্মাদনার সঙ্গী আমি শুধু জানি, মণ্ডল বাড়ির সেই অভিশপ্ত দেওয়ালটা আজও দাঁড়িয়ে আছে, আর তার ভেতরে 200 বছরের জমাট হাহাকার হয়তো আজও অপেক্ষা করছে যে কোনো কৌতূহলী আগন্তুকের জন্য, যাকে সে তার নিশাচর অভিশাপের সঙ্গী বানাবে।